আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। সকালেই হোটেলের ব্রেকফাস্ট করলাম। এই ব্রেকফাস্ট রুমের সাথে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম, ছোটদের বড়দের সবার জন্যই মেনু ছিল। কয়েক রকমের জুস, পরোটা, খিচুড়ি, সবজি, ডাল, চিকেন, সসেজ, পটেটো ওয়েজেস, ব্রেড জেলি, আরো কত কিছু। বিভিন্ন রকমের ফ্রুটস এবং ডেজার্ট আইটেম। একটা এগ জোনও আছে, সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো এগ ফ্রাই করে নিতে পারেন। কয়েক রকমের চা ও কফি আছে। আমি আমার পছন্দের মেনুগুলোই পেয়েছি। ইয়াফা অনেক দৌড়াদৌড়ি করলো। একটু খোলা জায়গা পেলে আর অন্য বাচ্চাদের সাথে পেলে ও খুব আনন্দ পায়। এই রেস্টুরেন্টে একটা সুন্দর টেরেসও আছে, কেউ চাইলে সেখানে বসেও ব্রেকফাস্ট করতে পারে। এই জায়গা থেকে সুইমিং পুলটাও দেখা যায়। অনেকেই দেখছি সকালবেলায় সুইমিং পুলে নেমেছে। আমরা খুব মজা করে ব্রেকফাস্ট করে বাইরে বের হলাম। আজকের প্ল্যান একটা টি রিসোর্ট আর রাবার বাগান দেখব। গতকাল যে অটোরিকশা আমাদের নিয়ে গিয়েছিল সেই আজ আবার এসেছে আমাদের নিয়ে ঘুরতে। শ্রীমঙ্গলে ঘুরতে আসলে তোমরা এভাবে অটোরিকশা করে ঘুরতে পারো। এরা এখানকার জায়গাগুলো খুব ভালো করে চেনে এবং নিজেদের গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হয় না। অটোরিকশা ড্রাইভার ফরিদ আঙ্কেল আমাদের নিয়ে গেল ফিনলেটির একটা গার্ডেনে। প্রধান সড়ক থেকে গার্ডেনে ঢুকে দুই পাশে চোখে পড়লো সারি সারি চা বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা, দুই পাশে ছোট ছোট টিলা। এই রাস্তায় কোনো গাড়ি নেই, খুব নিরিবিলি। কিছু দূর যেতেই চোখে পড়লো চা বাগানে চা পাতা তোলা দৃশ্য। সবকিছুই একদম ছবির মতো মনে হলো। চা বাগানের কর্মীরা সারিবদ্ধভাবে চা পাতা তুলে তাদের পেছনে থাকা ঝুড়িতে রাখছে। তারা এক মনে কাজ করে যাচ্ছে, আশেপাশে তাকানোর জন্য কোনো সময়ই নেই। তাদের দেখাশোনার জন্য একজন ম্যানেজারও রাখা হয়েছে। অবশ্য তারা আমাদের সাথে ছবি তুলতে রাজি হলো না। আমরা সেখানে দাঁড়িয়ে চা বাগানের ভিতরে ঢুকে কিছু ছবি তুললাম। চা গাছগুলো কিন্তু ছোট ছোট হলেও যথেষ্ট শক্ত। একটু অসতর্ক হলেই গায়ে পায়ে ব্যথা লাগতে পারে। এরপর আমরা এই অপরূপ চা বাগানের ভিতর দিয়ে চলতে শুরু করলাম। তোমরা কি জানো চা বাগানের ভিতর চা গাছ ছাড়াও কিছু বড় বড় গাছ লাগানো থাকে? হ্যাঁ, এগুলি চা গাছে ছায়া প্রদান করে, যা চা পাতার মান উন্নত করতে পারে, কারণ এর ফলে সূর্যের তীব্র আলো কমে যায়। এছাড়া মাটির স্বাস্থ্য উন্নত করতে, জল সংরক্ষণ করতে এবং জ্বালানি কাঠ সরবরাহ করতে বিভিন্ন বাগানে বাবলা, এলডার এবং কর্পূরের মতো প্রজাতির গাছ লাগানো হয়। উন্নত দেশগুলো আলবিজিয়া গাছ এবং সিলভার ওক গাছ চা বাগান ভিতরে রোপণ করে। বাংলাদেশ হলো বিশ্বের ৯ম বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। এখানে ব্রিটিশ শাসনামলের সময় থেকে চা চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশে ১৬৬টা বাণিজ্যিক চা বাগান রয়েছে, যার মধ্যে বিশ্বের বৃহত্তম কয়েকটি রয়েছে এবং এই শিল্পে বিশ্বে প্রায় ৪০ লক্ষেরও বেশি লোক কর্মসংস্থান করে। সিলেট হলো বাংলাদেশের চা শিল্পের জন্মস্থান। সিলেটের মালনীছড়া চা বাগান কেবল বাংলাদেশেরই নয়, উপমহাদেশেরও বৃহত্তম এবং প্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এটি 1849 সালে 1500 একর জমির উপর লর্ড হার্টসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরে এই চা বাগানটি অবস্থিত। এখন আমরা এগিয়ে চলছি ফিনলেটির বড়রা সেটের ভিতর দিয়ে। ফিনলে চা বাগান, যা ফিনলেস টি এস্টেট নামেও পরিচিত, এই বাগানটি তার বিস্তৃত চা বাগানের জন্য পরিচিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা দর্শনার্থীদের চা চাষ দেখার এবং চা সংগ্রহকারীদের সাথে আলাপচারিতার সুযোগ করে দেয়। শ্রীমঙ্গলে কিন্তু অনেক ঘুরে বেড়ানোর জায়গা আছে, যেমন নূরজাহান টি এস্টেট, মণিপুরি গ্রাম, টি রিসার্চ ইনস্টিটিউট। এই রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এছাড়া লাওয়াছড়া ফরেস্ট, মাধবপুর লেক, হামহাম ঝর্ণা, বাইক্কা বিল, লেমন গার্ডেন, লাল পাহাড়, আরও অনেক জায়গা। আমরা এবার বেশি জায়গায় যাই নাই, কারণ বৃষ্টি ছিল।
আজ বেশ গরম। যখন অটোরিকশা চলছিল তখন স্নিগ্ধ বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। নাকে আসছিল মেহেদি পাতার মতো গন্ধ, যেটা আসলে কাঁচা চা পাতার গন্ধ। উঁচু নিচু সরু পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমরা চলে এলাম রাবার বাগানের কাছে। রাবার গাছগুলো বেশ লম্বা এবং সারিবদ্ধভাবে লাগানো। এই বাগানে ঢুকেই বিভিন্ন পাখি ও পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। জায়গাটা বেশ নির্জন। এই রাবার বাগানে প্রায় 1000-এর উপর গাছ আছে। বেশ কয়েকজন শ্রমিক এইখানে রাবার সংগ্রহের কাজ করে। দক্ষ শ্রমিক, যাদের রাবার ট্যাপারও বলা হয়, তারা বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে গাছ থেকে রাবার সংগ্রহ করে। চলো একজন রাবার ট্যাপার কিভাবে এই কাজটা করে সেটা দেখি। তারা প্রথমে গাছের বাকলের মধ্যে অগভীর কোণাকৃতির কাঁটা তৈরি করে। এজন্য তারা এক ধরনের কাঁচি ব্যবহার করে, যা খুব ধারালো এবং সরু। কাটা অংশের শেষ প্রান্তে একটি স্পাউট ঢোকানো হয় এবং এই স্পাউটের নিচের দিকে একটি পাত্র লাগানো থাকে, যেভাবে একজন গাছি খেজুর গাছের রস সংগ্রহের জন্য প্রস্তুত করে, অনেকটা তেমন ভাবে। তারপর ল্যাটেক্স, একটি দুধের মতো সাদা তরল, সেই বাকল থেকে বেরিয়ে আসে, আর সেই ল্যাটেক্স বা সাদা তরল নিচে বেঁধে রাখা পাত্রে এসে পড়ে। এভাবেই প্রতিদিন একবার বা একদিন পর পর এগুলো সংগ্রহ করে রাবার প্রসেসিং ফ্যাক্টরিতে প্রেরণ করা হয়, যেমন জুতার ফ্যাক্টরি, গাড়ির টায়ার ফ্যাক্টরি, এরকম জায়গায়। সাধারণত এই কাজগুলো তারা ভোরবেলা করে এবং সন্ধ্যায় তরল সংগ্রহ করে। আর এই শ্রমিকদের বাড়ি কিন্তু রাবার বাগানের পাশেই। কেমন লাগলো রাবার সংগ্রহের এই কাজ দেখতে? এই গাছগুলো কিন্তু খুব সারিবদ্ধভাবে লাগানো হয়, তবে বড় হয় প্রাকৃতিকভাবে। বাবা এই রাবার বাগান দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেক উপরে উঠে গেল। পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। ড্রোনের চোখে সেটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। চারিদিকে পাহাড় আর ঘন জঙ্গল, আর পাহাড়ের পাদদেশে চায়ের বাগান। নিচের চা বাগানগুলো কিন্তু একটা বৃত্তাকার করে লাগানো হয়েছে। পাহাড়ের উপর থেকে নিচের চা বাগানগুলো দেখতে একদম ছোট ছোট লাগে, মনে হচ্ছিল ছোট ছোট ঝোপঝাড়। ড্রোনের চোখে এই পাহাড়ের উপর দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে আমি নিজেই উড়ে বেড়াচ্ছি, আর পাখিরা আমার নিচে দিয়ে উড়ে যাচ্ছে। কিছু পাখি আবার ড্রোনকে নিজের শত্রু মনে করে ঠুকর দিতে আসছে। সবুজ প্রকৃতি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গিয়েছে, এখন ফেরার পালা। এই পাহাড়ের উপরে একটা মাজার আছে। আমাদের অটোরিকশা ড্রাইভার ফরিদ আঙ্কেল বলল, এই পাহাড়ে নাকি আমাদের 12 আউলিয়া তাদের সময় একসাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। যে মাজারটা দেখলাম সেটার ব্যাপারে অবশ্য বেশি কিছু বলতে পারলেন না, তবে এখানে নাকি বছরে একবার একটা মেলা বসে। রাবার বাগান ঘুরে এবার আমরা লাঞ্চের জন্য ছুটলাম ফিনলে চা বাগানের ভিতর দিয়ে। লাঞ্চ শেষে আমরা হোটেল ফিরে নামলাম সুইমিং করার জন্য। সুইমিং পুলে নামার আগে আমরা একটু প্লেগ্রাউন্ডে ঢুকলাম। সেখানে ছোটদের জন্য বেশ কিছু আইটেম আছে। আমার এখানকার দোলনাটা খুব পছন্দ হয়েছে। দোল খেতে খেতে ঘুম এসে যায়। ইয়াফা তো এই দোলনা থেকে নামতেই চাচ্ছিল না, পরে সুইমিং পুলের লোভ দেখিয়ে ওকে নামাতে হলো। এরপর আমরা পুলে নামলাম। বাইরের আকাশ ছিল একদম মেঘলা। পুলে নামার জন্য একদম পারফেক্ট ওয়েদার। নর্মালি রৌদ্রের মধ্যে সুইমিং পুলে নামলে অনেক বার্ন হয়ে যায়। পুলটা বেশ বড়।
পাশে ছোটদের জন্য আলাদা একটা পুল রয়েছে। আগেই দেখছো পাশে একটা জাকুজিও আছে। আমরা অনেক মজা করে সুইমিং পুলে লাফালাফি করলাম। আমি যদিও এখনো পুরো সাঁতার শিখিনি, তারপরও একটা টিউব নিয়ে অনেক দূর পর্যন্ত গেলাম। বাবা আমার পাশেই ছিল। ওদিকে ইয়াফার সুইমিং পুল খুব পছন্দ। বাসা থেকে সুইমিং পুলে নামার আনন্দে আছে, কিন্তু এখানে সে আর সাহস পাচ্ছে না, খুব কান্নাকাটি করছে। পরে মা ওকে কোলে করে ধীরে ধীরে পুলের পানিতে নামালো। এখনো আর ভয় পাচ্ছে না। ও সুইমিং পুলকে বলে সুমিল। শুনতে বেশ মজা লাগে। ওর আরো মজার মজার শব্দ আছে, যেমন আলমারিকে বলে আল্লামি, লিপস্টিককে বলে পিটিল, স্কার্টকে বলে ইকাল। ছোট বাচ্চাদের এসব অদ্ভুত শব্দ শুনতে কিন্তু বেশ মজা লাগে। শেষ দিনে আমরা লাওয়াছড়া এরিয়াতে গেলাম। এটা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। লাওয়াছড়া ফরেস্টটির এরিয়া প্রায় 12.5 স্কোয়ার কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু বেশ রিস্কি। একদম ছায়া ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। দিনের আলোতেই কেমন যেন অন্ধকার। মাঝে মাঝেই মনে হয় এই বুঝি অন্য গাড়ির সাথে ধাক্কা লাগলো। আবার কখনো কখনো রাস্তার বাঁক এত বেশি যে অন্য পাশ দেখাই যায় না। আর যখন বৃষ্টি নামে তখন এই রাস্তা আরো অন্যরকম রূপ ধারণ করে। যারা গাড়ি ড্রাইভ করতে খুব পছন্দ করে তাদের জন্য এই রাস্তাটা খুবই প্রিয়। লাওয়াছড়া রাস্তায় নূরজাহান টি এস্টেট। এখন শ্রীমঙ্গলে ঘুরতে এসে সবাই দল বেঁধে চাঁদের গাড়িতে ঘোরাঘুরি করে। সারা দিনের জন্য বুকিং করে বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়ায়। এটা বেশ সাশ্রয়ী হয়। এই রাস্তায় চলতে গিয়ে আশেপাশে উঁচু গাছে খেয়াল করলে মাঝে মাঝে বানর চোখে পড়ে। ভাগ্য ভালো থাকলে আপনারও চোখে পড়ে যাবে। লাওয়াছড়া নামটি শুনলেই কেমন গা ছমছম করে, কারণ এটা একটা পাহাড়ি গভীর জঙ্গল এবং খুবই রহস্যময়। লাওয়াছড়া ফরেস্টে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট করে প্রবেশ করতে হবে। ভিতরে ঢুকতেই অনেক উঁচু উঁচু গাছের ভিতর দিয়ে হেঁটে যেতে হয়। আপনি যদি একটি রহস্যময় রেইন ফরেস্টের স্বাদ পেতে চান, তাহলে লাওয়াছড়া হলো ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা। এখানে অনেক ধরনের গাছপালা আছে। একটা বিরল প্রজাতির অনেক লম্বা একটা গাছ আছে, যেটার কোনো শাখা প্রশাখা নেই। বয়স 100 বছরের বেশি বলে ধারণা করা হয়। সুসংরক্ষিত বন, ট্রেকিং এবং জঙ্গলে হাঁটার জন্য প্রচুর সুযোগ রয়েছে। জঙ্গলে নিঃশব্দে হাঁটার সময় আপনার কানে আসবে অনেক পাখি এবং বিভিন্ন রকমের পোকামাকড়ের শব্দ। কোথাও কোথাও ঝর্ণার পানি গড়িয়ে পড়ার শব্দ। এই বনে সবচেয়ে বেশি চোখে পড়বে বানর এবং হনুমান। আশেপাশে গাছে তাকালেই দেখবেন এরা লাফালাফি করছে আর আপনাকে দেখছে। সুযোগ পেলে এরা আপনার খুব কাছে চলে আসবে খাবারের খোঁজে। এছাড়া এই বনে আছে প্রায় 460টিরও বেশি প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ জাতীয় প্রাণী। এছাড়া বর্ষাকালে এখানে প্রচুর জোঁক দেখা যায়। এখানে গেলে অবশ্যই লং স্লিভ ড্রেস পরে যাওয়া ভালো, যাতে জোঁক আপনার ভিতরে না ঢুকতে পারে। লাওয়াছড়াতে একটি চমৎকার ট্রেন লাইন রয়েছে, যেটা সিলেট বিভাগের সাথে অন্যান্য জেলার সংযোগ স্থাপন করেছে। আপনি ভিতরে হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের উপরের দিকে উঠে যাবেন, তখন এই ট্রেন লাইনটি দেখতে পাবেন। একটু সময় নিয়ে গেলে এবং ভাগ্য ভালো থাকলে ট্রেন যাওয়ার দৃশ্য চোখে পড়তে পারে। তবে লাওয়াছড়া জঙ্গলের মধ্যে এই ট্রেন চলাচলে অনেক বন্যপ্রাণীর দুর্ঘটনায় মারা যায় এবং অতিরিক্ত শব্দে বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। কি উপায়টা সুরক্ষা করা যেতে পারে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। এখানে বেশ কিছু জনপ্রিয় মুভির শুটিং করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইংলিশ মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটি। এটার শুটিং হয়েছিল 1955 সালে। এছাড়া আরেকটি জনপ্রিয় মুভি আমার আছে জল, এর অনেকটুকু অংশ এখানে শুট করা হয়েছিল। এখানে একটা মসজিদ ও আদিবাসী গ্রামও রয়েছে। রেল লাইন ক্রস করে এই আদিবাসী গ্রামটা পাওয়া যাবে।
লাওয়াছড়া এলাকায় ঘোরা শেষে আমরা ছুটলাম ঢাকার দিকে। এখন দুপুর 2টার মতো বেজে গেছে। ফেরার পথে রাস্তায় জ্যাম একটু কম ছিল। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ট্যুর। তোমাদের কেমন লাগলো আমার এই অভিজ্ঞতাটা? কমেন্টস করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।